নমস্কার। আজকে আমি একটি রম্য রচনা পাঠ করব। নবনীতা দেবসেনের হে নিশ্চল নবীন। কিছুকাল আগে, বছর 10-12 হবে, আমি মাইসোর থেকে ব্যাঙ্গালোর আসছি প্লেন ধরতে। একটা লিমুজিন ভাড়া করা হলো, তাতে আরেকজনও যাত্রী থাকবেন। ভাড়া হাঁপাহাঁপি। যাত্রী সমেত গাড়ি এলো। ভদ্রলোক খুবই ভদ্র, রীতিমতো সুদর্শন। সযত্ন পোশাক আমারই বয়সী হবেন বলে মনে হলো। নাম বললেন নবীন নিশ্চল। আমি তো নাম শুনে অবাক। এমন প্রফেটিক নামটি কোন বাপ মা ভাবতে পেরেছিলেন অতকাল আগে? একালের নিত্য নবীনরা যে ক্রমশই নিশ্চল হয়ে পড়বেন, সে কথা তারা কেমন করে বুঝলেন? অনেকক্ষণ বাদে কলকাতায় পৌঁছে বালিকা কন্যাদের কাছে শুনলাম উনি যথেষ্ট সুপরিচিত এক চিত্রতারকা। আমিও যেমন। অতক্ষণ একটা ফিল্ম স্টারের সঙ্গে ঘোরাফেরা করলুম, আর বম্বে টম্বে কি মাদ্রাজ টাদ্রাজের চলচ্চিত্র জীবন বিষয়ে একটা কথাও বললুম না। উনিও আমার নাম শুনে যেমন অবিচলিত ছিলেন, আমিও ওর নাম শুনে তেমনি অবিচল ছিলুম। অথচ আমাকে যদিও ওর চেনার কথা নয়, ওকে তো আমারই চেনার কথা। অডিও ভিজুয়াল মিডিয়ার ব্যাপারই অন্য। সেখানে ভাষাটা সর্বজনীন হয়ে ওঠে। এ তোমার ক্ষেত্রীয় ভাষায় পদ্য গদ্য রচনা নয় যে দুহাতের আঙুলে গুনেই পাঠক তালিকা শেষ। নবীন নিশ্চল নিশ্চয় খুবই অপমানিত ও চমৎকৃত হয়েছিলেন আমার নির্বুদ্ধিতায়, এবং জি কের এখন কেউ সাধারণ জ্ঞান বলে না, অভাবে। আমি জিজ্ঞেস করেছিলুম, ওকে দেখে আমার যেটা মনে হয়েছিল সেটাই। আপনি বুঝি বিজনেস করেন? তা বলতে পারেন, ছিল ওর উত্তর। এখন কোথায় যাচ্ছেন? কলকাতাতে। যেহেতু আমি যাব ব্যাঙ্গালোর থেকে কলকাতা, আমি ধরেই নিলুম বিশ্বশুদ্ধ যে যেখানে সকলেই কলকাতায় যাচ্ছেন। নবীন নিশ্চল বললেন, না, উনি যাচ্ছেন বম্বে। ওর কলকাতাতে কোনো বিজনেস নেই, ওর বিজনেস বম্বেতে। হাতে একটা নম্বরি লকওয়ালা মেরুন চামড়ার ব্রিফকেসও ছিল। আমিও মহাবিজ্ঞের মতো মাথা নেড়ে সায় দিলুম। সেই সময়টাতে কলকাতা থেকে বড় বড় বিজনেস হাউস ব্যবসাপত্র গুটিয়ে নিচ্ছিল। বিদেশি এয়ারলাইন্সগুলোর অনেকেই দমদমে আর থামছিল না। আমি বললুম, তা মশাই, আপনারা যদি কলকাতার সঙ্গে ব্যবসা বাণিজ্য না করেন, তাহলে কলকাতার মানুষগুলো খেয়ে পড়ে বাঁচবে কি করে? নবীন নিশ্চল মৃদু হাস্য করে বলেছিলেন, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হয়ে যায়নি। যা কিছু ছিল, নবীন তার চলমান সত্তা ক্রমশ যেন অলক্ষ্যে গড়িয়ে যাচ্ছে স্থবিরতার দিকে। যদিও যৌবনের বাইরের চেহারাটা অতীব অস্থিরতার, গতির, চাপল্যের, ভিতরের চেহারাটা ঠিক বিপরীত। অন্তরে জায়গা করে নিচ্ছে হিসেবি বুদ্ধি। দেহি 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 মে, রূপ দাও, ধন দাও, যশ দাও, বল দাও। ধনলোভ, যশলোভ, জয়লোভ, স্বার্থকেন্দ্রিকতা। দিশজহি, শত্রুদের শেষ করে দাও মা। অপরকে ব্যবহার করে নিজেকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টাকে এখন আর ধান্দা বলে না, এখন এটাই নিয়ম। এখন কাউকে পরোয়া করে না এই প্রচণ্ড লোভ। গর্ভধারিণীকেও সে বেচে দিতে পারে যে যাত্রার শেষ নিশ্চলতায়। এই অস্থির মন যতটুকু দেখতে পাচ্ছে, অন্তর্বাহিরের যতটুকু টের পাচ্ছে, ততই ভয় পাচ্ছে। ভীতচকিত, শঙ্কিত চিত। এই বেঁচে থাকার মূল কি? কেবল মন বলে, এই যদি হয় নবীনের অন্তরের মূর্তি, তবে প্রবীণের অন্তরে আছে কি? কিছু লোভে টুপটুপে পচা পোকা, যারা মর্গের সবগুলোকে মুড়ির মতো ছেয়ে থাকে। যত কিছু অধর্ম, যত কিছু অনিয়ম, মনুষ্যত্বের যাবতীয় অসম্মান, আত্মার সর্ববিধ পরাজয় আজকের উদ্ধত নবীন এবং নীতিহীন প্রবীণ নির্দ্বিধায় মেনে নিতে প্রস্তুত। যদি তাতে নিজের ব্যক্তিজীবনে আর্থিক সামাজিক অগ্রগতির একটুও কোনো রকম সুবিধে হয়, কোনো বন্ধনেই বাঁধন নেই আর। বলা বাহুল্য, জগতে সকলেই এমন নয়। বলা বাহুল্য, কিছু কিছু মানুষ এমনটি হতে পারেনি, কখনো পারবে না বলেই এই সৃষ্টি এখনো ধ্বংস হয়ে যায়নি।
কিন্তু একক অন্ধ দুরারোগ্য প্রগতির নেশায় নবীনের মনুষ্যত্ব আজ নিশ্চল। একে কি প্রগতি বলবো? নিশ্চয় নয়। একে বলবো অগতি কিংবা অপথ গতি। প্রগতির মূল পথ একটাই, সেটা একলা নয়, নিজেকে ঘিরে নয়, সেটা সকলকে জড়িয়ে। একা একার কত দূর এগোনো যাবে? পথই ফুরিয়ে যাবে তো। বিচ্ছিন্নতা আর প্রগতি একসঙ্গে হয় না। নবীন শব্দে একটা মাদকতা আছেই। একটি ছেলেকে অনেক দিন আগে বাণীর সঙ্গে নিয়ে এসেছিল। তোমার নাম কি ভাই? নবীন কিশোর। শুনেই তো আমার হয়ে গেল। আমি বললুম, তুমি কি জানো আমাদের যুগের এক প্রধান কবি কবিতা লিখে সমস্ত রঙিন ভবিষ্যৎটা তোমাকেই উইল করে দিয়ে গেছেন। তোমার নামে কত কি আশ্চর্য তুচ্ছ বিপুল ঐশ্বর্য উৎসর্গিত হয়েছে। তুমি জানো কি, নবীন কিশোর বাঙালি ছেলে নয়, সে তখন একটি ইংরেজি প্রকাশনা সংস্থা ও বইয়ের দোকান খোলবার কথা ভাবছে। সেই প্রসঙ্গে আলোচনার জন্যই আগমন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটির কথা তার জানা ছিল না, কিন্তু খবরটি পেয়ে খুব খুশি হলো। নবীন কিশোর, কি আশ্চর্য নাম! কিন্তু নওল কিশোর বলে কাউকে আমি চিনি না এখনো। নাকি চিনি? চিনি নাকি? আমার নামটা প্রায় পত্রপত্রিকাতে নবীনতা দেবসেন বলে বা নবীনতা সেনদেব বলেও ছাপা হয়। খামেও সযত্ন অক্ষরে লেখা থাকে। আগে আগে খুব রাগ হতো, কিন্তু আজকাল দিব্যি লাগে। মধ্যবয়সের অনিশ্চয় লগ্নে কার বা নবীনতা নামকরণটি মনে না ধরবে? কি বললুম? মধ্যবয়স অর্থাৎ যৌবন টৌবন? আজ্ঞে হ্যাঁ, বনে জঙ্গলে চলে যাওয়ারই সময় হয়েছে আমার। বন্যেরা বনে সুন্দর, সেই জন্যেই তো এমনি করে গাছে চড়ে আর লাফ দিয়ে নালা নর্দমা ডিঙিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছি। এখনো মহাশ্বেতা দিদিও তো আমার চেয়ে 12-14 বছরের বড় হবেন। তিনিও ডিঙি লাফ মারতে কম ওস্তাদ নন। এইটে নবীনের নিশ্চলতার সঙ্গে যুক্ত নয় কিন্তু। এতে করে কিছুই প্রমাণ হচ্ছে না এটুকু ছাড়া, যে ছোটবেলায় আমরা টম বয় ছিলুম, এখনো রয়েছি আজকের নবীনের স্বপ্ন দেখার যে হর্ষদী চোখ, সেই হলুদ বাঘ চোখ আমাদের কখনো ছিল না। আমাদের জন্য আকাশ বাতাস আলো বৃষ্টি যথেষ্ট হর্ষদ ছিল, আর বাদাম ভাজা ঝালমুড়ি হলে তো কথাই নেই। চাওয়ার গণ্ডিটি ছোট ছিল বলেই পাওয়ার গণ্ডিটি ছিল বৃহৎ। এখন ইউনিসেক্সের যুগ, টমবয় শব্দটাতেই সেক্সিস্ট গন্ধ আছে। সব ছেলেই কিছুটা মেয়ে, সব মেয়েই কিছুটা পুরুষ। এই জৈব দেহতত্ত্বটি এখন সমাজতত্ত্বে স্বীকৃতি পেয়েছে। তবুও তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। এই তত্ত্বটি যেমন একদিকে নির্ভুল, আরেকদিকে তেমনি বেঠিক। শুধুই মানুষও কেউ নই, শুধুই নারী বা শুধু পুরুষও নই আমরা। মেয়ে মানুষ আর পুরুষ মানুষ বটি বই কি। আমাদের শরীর যেমন আলাদা, আমাদের মনও তেমনি অন্যভাবে গড়ে ওঠে সমাজ ব্যবস্থার অনুশাসনে। আজকের নবীন কিশোরটির মধ্যেও সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই নবীন কিশোরটি লুকিয়ে আছে। কিন্তু ওই লুকিয়েই আছে সে, প্রচ্ছন্ন হয়ে। প্রকাশ্যে আছে অন্য একজন। সে বড় প্রবীণ, সে বড় হিসেবি, সে বড় নির্দয়, সে নিশ্চল। নামে মাত্র সে নবীন। তার জামার বোতাম ছেড়ে না, বাড়ি তৈরি করতে না পেলে ভুবনডাঙ্গার মাঠ তার চাই না। তার ধর্ম নিরুদ্দেশ যাত্রার নয়, তার লক্ষ্য নক্ষত্র স্পর্শী মঙ্গল গ্রহ। এই প্রচণ্ড দুর্দম দুরন্ত গতিশীল চিত্তকে আমি নিশ্চল বলছি কেন? কেননা আমার কিম্ভূত হিসেবে এইটাকেই নিশ্চলতা বলে। আর্থসামাজিক সুস্থিতির চটজলদি ব্যবস্থা। নিশ্চলতার লোভে যে কোনো অনায়াস অপকর্ম করতে যে প্রজন্ম ভয় পায় না, যাদের অভিধানে এই সব শব্দ বাদ পড়েছে, যেমন সমবেদনা, সহ অনুভূতি, দিবা স্বপ্ন, কৃতজ্ঞতা, পরার্থপরতা, আত্মত্যাগ, এইসব সবুজ রঙের কচিকাঁচা শব্দ, যেগুলি নবীনতার নিজস্ব লক্ষণ আর বার্ধক্যের পরম শত্রু, সেই প্রজন্ম কি নিশ্চল নয়? সে তো শুরুতেই বার্ধক্যের মূল্যবোধগুলিকে বুকে আঁকড়ে বসে আছে। নবীনতার চিরবিরোধী দুই
বুড়ো দানব, যাদের নাম বৃত্তলোভ আর যশলোভ, তাদের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে। তার না আছে কৈশোর, না নবীনতা। আধমরাদের ঘা দিয়ে তারা তো বাঁচাবেই না, বরং পুরোই মেরে ফেলবে। যাক বাবা, আপদ বিদেয়। আর একটু স্পেস বাড়লো, আর একটু পাওয়ার। এরা কল্পনা বিলাসী নয়, পরিকল্পনা বিশ্বাসী। এই ভবিষ্যৎ আমরাই হাতে করে গড়েছি। এই লোভ তাদের মধ্যে আমরাই প্রবিষ্ট করিয়েছি। সততাকে ছেঁড়া কাগজের টুকরো করে অনায়াসে সন্তানদের চোখের সামনে বাতাসে উড়িয়ে দিয়েছি তো আমরাই। নিজের ছোট লাভের জন্য অন্যকে বড় আঘাত করতে পিছপা হই না, এই আমরাই। আমাদের মা বাবারা যেমন যেমন শিখেছেন, জীবনেও তেমনই কাজ করেছেন। বিদ্রোহী নিয়ম ভাঙিয়েদের কথা ধরছি না। আমরা যারা সাধারণ, তারা কিন্তু হয়েছি না ঘরকা না ঘাটকা। বাবা মার কাছে যা যা শিখেছি, মুখে ছেলে মেয়েদের সেই একই শিক্ষা গড়গড় করে আউড়ে গেছি পাখি পড়ার মতো। সদা সত্য কথা বলিবে, পিতামাতাকে শিক্ষককে শ্রদ্ধা ভক্তি করিবে, কদাচ পরের দ্রব্য না বলিয়া লইবে না। আর কার্যত কি করেছি? অনবরত মিথ্যাচার করেছি সন্তানদের সামনে, নিজেদের বাবা মাকে অযত্ন করেছি, চরম অশ্রদ্ধা দিয়েছি, ছেলে মেয়েদের সামনে শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রভূত সমালোচনা করেছি, কখনো বা টিউটর হলে অপমান করতেও ছাড়িনি। বেতনভোগী ভৃত্যের ঠাঁই দিয়েছি, দক্ষিণার দাবিদার গুরুর সম্মান দেইনি। অনবরতই না বলিয়া পরের দ্রব্য না হোক অফিসিয়াল সুযোগ সুবিধা ব্যক্তিগত কারণে ব্যবহার করেছি, আর অনায়াসে মিথ্যা কথা বলেছি। যদি মুখে এক হই আর কাজে আর এক, সন্তানরা তো নিশ্চয়ই আমাদের কাছে শিক্ষা না নিয়ে নিজেদের পথ নিজেরাই করে নেবে। তারা আমাদের কৃতকর্মটাই নজর করে দেখেছে এবং দেখে যা শেখার তা শিখেছে। আমাদের কথাগুলোতে কান দেয়নি। শব্দগুলো যে নেহাত ফালতু আর ফাঁকা, কথার কথা মাত্র, সেটা বুঝতে তাদের বোধহয় 5 বছরও লাগেনি। তারা সম্মান করবে কাকে? বিশ্বাসই বা করবে কাকে? শিকড় গাঁথবে কোথায়? নিজেরাই নিজেদের ভবিষ্যৎ বড্ড ভয়াবহ করে ফেলেছি আমরা। আমাদের প্রবল লোভ আমাদের সন্তানদের বুকে সঞ্চারিত করিয়ে দিয়েছি আমরাই। এখন তারাও কষ্ট পাবে, সারাটা জীবন অতৃপ্তির আর পরশ্রীকাতরতার জ্বালায় জ্বলবে। কিছুতেই মন ভরবে না তাদের। যাই পাক, যতই পাক, তা কোনোদিনই যথেষ্ট হবে না। জ্বলব আমরাও। যে বীজ রোপণ করেছি সেই বৃক্ষই তো গজিয়ে উঠবে। বিষফলের গাছে তো অমৃত ফল ফলবে না। অবাক হবার কিছু নেই। নিজেরা ক্রমশ একা, ক্রমশ বিচ্ছিন্ন, ক্রমশ ভাষাহীন, ক্রমশ বন্ধুহীন হয়ে যাব। আমাদের প্রজন্মের এটাই ফসল। এই মরণ শস্যই আমরা রোপণ করেছি জীবনে। অথচ জন্মেছিলাম আমরা পৃথিবীর ইতিহাসের এক অদ্বিতীয় মুহূর্তে, সদ্য দ্বিতীয় যুদ্ধের সময়ে। সারা পৃথিবীতে তখন মূল্যবোধের তাণ্ডব। কলকাতাতেও 41-এ ঘটল ইন্দ্রপতন, রবীন্দ্রনাথের মৃত্যু। 42-এর স্বাধীনতা সংগ্রাম, 43-এর মনন্তর, জাপানিদের বোমা, পাশাপাশি বর্মা থেকে উৎখাত মানুষের ভেসে আসা আইএনএর উজ্জ্বল স্বপ্নের কুচকাওয়াজ। 45-এ হিরোশিমা, 6ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন। এলো 46, সেই ভয়াবহ 16ই আগস্টের দাঙ্গা। 15ই আগস্ট 47-এর মধ্যরাত্রি আনলো স্বাধীনতা ও ভারতভঙ্গ। পাকিস্তানের জন্ম। পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ মানুষের বাস্তু হারিয়ে পশ্চিম বাংলায় ছুটে আসার সেই সব অকথ্য যন্ত্রণার দিন। আর তখনই চলছে মুক্ত ভারতে প্রভাত ফেরির কাল। অন্ধকার থাকতে পথে পথে কচি গলায় উঠো গো ভারত লক্ষ্মী। তারপর গান্ধীর হত্যা ঘটল 48-এ। 50-এ আমরা গণতান্ত্রিক হলুম। অবিভক্ত বঙ্গে, পরাধীন ভারতবর্ষে জন্মেছি আমরা। গান্ধী, রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ, সুভাষচন্দ্র, চার্চিল, হিটলার, স্ট্যালিন, মুসোলিনি, জিন্না, বল্লভভাই, রাধাকৃষ্ণন, জওহরলাল, সবাইকেই দেখেছি।
সবাইকেই শুনেছি। এত দুঃখ, এত যন্ত্রণা, মনুষ্যত্বের এত অপমান দেখেও, এত ঐতিহাসিক মানুষের সান্নিধ্য পেয়েও আমরা হলাম কি না লোভে কিলবিল, ঠিক যেন মর্গের সাদা সব খেকো পোকা। আমাদের পরবর্তী প্রজন্ম তো আমাদেরই সন্তান, তারা কি বুলবুলি পাখি হবে? ইতিহাসকে আমরা ব্যবহার করতে পারিনি। উন্নতির ছদ্মবেশে সন্তানদের শিখিয়ে দিয়েছি পতনের মন্ত্র। এখন ফিশ প্লেট সরিয়ে নেওয়া রেল লাইনে ঢুকে পড়েছে তাদের ভবিষ্যৎ। নমস্কার।